সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং হয়তো আমার সাথে যুক্ত হয়ে পড়েছো ধীরে ধীরে। আজকের এই শুক্রবারের এই বিশেষ ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সাউন্ডটাও ঠিক মতো বাড়ানো হয়েছে? যুক্ত হয়েছো আমার সাথে? ফারজান ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহিদ, ওয়ালাইকুম আসসালাম শাহিদ। হ্যাঁ, আশা করছি আপনারা আমার সাথে সবাই যুক্ত হয়ে পড়ছেন। মুনতাসির মামুন, আসসালামু আলাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি মুনতাসির। মিরাজ শেখ অনিক, ওয়ালাইকুম আসসালাম। শাহজামাল উদ্দিন, স্যার কেমন আছেন? ভালো আছি শাহজামাল। রুম্পা, ওয়ালাইকুম আসসালাম। শেখ পাভেল, কেমন আছেন? ভালো আছি। খুরশেদ আলম, কেমন আছেন প্রিয় স্যার? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি ভালো আছি। হ্যাঁ আমি ভালো আছি। পলাশ আহমেদ, ওমর ফারুক, নৌশিন, তসনিম, সাব্বির, তুষার। আচ্ছা, আজকের টপিক আমরা বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি শেষ করে নিই সাব্বির, আমরা ওটা শেষ করে তারপর অন্য টপিকে যাব। হ্যাঁ আচ্ছা, আমি সবার পক্ষ থেকে সালাম নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি ইনশাআল্লাহ। তাহলে আমরা জাহিদ, আপনার জন্য ওয়েট করে থাকি। হ্যাঁ জাহিদ, আমিও খুশি হই তোমরা ওয়েট করে থাকো, এটা শুনলে আমার খুব ভালো লাগে। ইব্রাহিম গুরু, কেমন আছেন আপনি? শিষ্য, ভালো আছি। জুই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমরা আমরা শুভেচ্ছা বাণী নিচ্ছি না, ঠিক আছে? আমরা শুভেচ্ছা বাণী শেষ করছি। না না ইব্রাহিম, কমেন্ট পড়ি আসলে, এত কমেন্ট বলো, এই যে 1600 শিক্ষার্থী, সবার কমেন্ট কেমনে পড়ে বলো বাবা? হ্যাঁ আসলে অনেকের কমেন্ট হতে পরে আমি একটু দেখি, কিন্তু সব কমেন্ট পড়া সম্ভব হয় না, বুঝো না? এত কমেন্ট পড়লে ক্লাস নেবো কখন বলো? তোমরা যদি একটা করে কমেন্ট দাও তাহলে 1600 কমেন্ট, দুইটা করে দিলে 3200 কমেন্ট পড়ে শেষ করতে পারবো। হ্যাঁ তো ঠিক আছে, আজকে আমরা বানান শুদ্ধি, বাক্য শুদ্ধির শুদ্ধিকরণের কিছুক্ষণ আলোচনা করব, তারপরে অন্য কোনো বিষয় নিয়ে থাকলে কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে দু একটি বিষয় নিয়ে কথা বলবো, তার শুরু করি। প্রথম শুরুটা করি লিঙ্গগত ত্রুটি। লিঙ্গগত ত্রুটি, লিঙ্গগত ত্রুটি। আচ্ছা দেখেন, কিছু শব্দ আছে, যেমন শব্দটি দাঁড়াচ্ছে, হয়তো দেওয়া থাকবে অনাথিনী। দেখেন শব্দটি হলো অনাথ, অনাথ, অনাথিনী। আবার কোন বলে দেওয়া আছে অনাথা, অনাথ, অনাথা। অনাথিনীটা দেওয়া যাবে না, মানে অনাথের পরে কি আকার যুক্ত করে অনাথা করতে হবে, ঠিক আছে? গো, গো, কোন বই দেওয়া আছে গোপিনী, তো গো, গোপিনী না, গোপ কি? গোপী। গো, গোপী, গো, গোপী। তো অনেক ক্ষেত্রে আমরা গোপ থেকে গোপিনী ইনি প্রত্যয় যুক্ত করা হয়, যেটি ভুল ঘটে, ঠিক আছে? যেমন সুকেশিনী, সুকেশিনী ভুল, সুকেশিনী না, কি বলতে হবে? সুকেশা। সুকেশিনী বানানটি ভুল, আমরা সুকেশিনী বলবো না, কি বলবো? সুকেশা, সুকেশা। ধরেন একটি শব্দ আছে ছাগি দুগ্ধ, ছাগি দুগ্ধ না, শব্দটা কি করতে হবে? ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ।
ছাগি দুগ্ধ ভুল হয়ে যাবে, কি করতে হবে আমাদের? ছাগ দুগ্ধ। একইভাবে দেখো সাতক, সাতকিনি দেওয়া থাকলে ভুল, কি হবে? সাতকি। চাতক চাতকি, চাতকিনি নয়, ঠিক আছে? চাতক চাতকি। একইভাবে পিশাচ, পিশাচ পিশাচিনি ভুল, কি হবে? পিশাচি। পিশাচ পিশাচি, ঠিক আছে? পিশাচ পিশাচি, কিন্তু কোন বইয়ে লেখা থাকে হয়তো পিশাচিনি। হ্যাঁ, ওমর ফারুক সাহিত্য কোর্সের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেছে, কথাবার্তা চলছে, আশা করছি ইনশাল্লাহ করতে পারবো। ফারজানা চৌধুরী নিশি, ক্লাস আর খুব বেশি বাকি নেই নিশি, আমরা প্রায় শেষের দিকে আছি। তো দেখেন ত্রিনয়নী একটি শব্দ, এইগুলো ছোটখাটো ভুল, কিন্তু অনেক সময় আপনারা জানেন না বিধায় ভুল হয়। কিংবা যখন বলবে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, তা আপনারা তো সহজে বুঝতে পারেন না, এগুলো একটু লিখে রাখেন। ত্রিনয়নী ভুল, ত্রিনয়নী হবে না, ত্রিনয়নী না, কি করতে হবে? ত্রিনয়না, ত্রিনয়ন বা ত্রিনয়না, ত্রিনয়ন ত্রিনয়না। ঠিক আছে, আচ্ছা আলাদা বসবে, হ্যাঁ সাহিব নি না নে আলাদা বসবে বাবা, হ্যাঁ গতদিন বলেছি নি নাই নেই আলাদা বসবে। তাহলে আচ্ছা, তাহলে আমরা ত্রিনয়ন, ত্রিনয়ন থেকে ত্রিনয়নী না, ত্রিনয়ন থেকে ত্রিনয়না, ত্রিনয়ন থেকে ত্রিনয়ন না, ঠিক আছে? সিংহ একটি শব্দ দেখো, সিংহ, সিংহ থেকে অনেকে সিংহিনী বলে, হবে না, সিংহ থেকে কি সিংহিনী না, শুধু কি সিংহী। কোন কোন বইয়ে বা কোন কোন ক্ষেত্রে সিংহিনী দেওয়া থাকতে পারে, কিন্তু সিংহ থেকে সিংহিনী না, কি হবে? সিংহী। পিশাচ থেকে পিচাসী, চাতক থেকে চাতকী। আবার ত্রিনয়ন থেকে ত্রিনয়নী না, ত্রিনয়ন থেকে কি ত্রিনয়ন না, ত্রিনয়ন না। এইগুলোকে আমরা বলছি লিঙ্গগত ত্রুটি, কি বলছি আমরা? লিঙ্গগত বা লিঙ্গজনিত ত্রুটি, ঠিক আছে? লিঙ্গগত বা লিঙ্গজনিত ত্রুটি, অর্থাৎ লিঙ্গান্তর করতে গিয়ে আমরা কি করছি, অনেক সময় এইভাবে ভুলভাল করে ফেলছি, তো যেটি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এখন তোমাদের কিছু বলবো। দেখো একটি শব্দ হচ্ছে শ্রদ্ধাস্পদে সু, আরেকটি শব্দ হলো শ্রদ্ধাস্পদাসু, আরেকটি শব্দ হলো শ্রদ্ধাস্পদেশু, একটি শব্দ হলো কি দাসু, শ্রদ্ধাস্পদেশু, শ্রদ্ধাস্পদাসু, শ্রদ্ধাস্পদেশু, শ্রদ্ধাস্পদাসু। কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ? শিক্ষার্থী বন্ধুরা বলো যে কোনটি শুদ্ধ?
হ্যাঁ দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো যে শ্রদ্ধাস্পদেষু একটা আর একটা শ্রদ্ধাস্পদাসু, দুইটা জিনিস। একটা হলো এসু আর একটা আশু, একটা এসু আর একটা আশু। যখন এসু হবে এসু তখন হবে মূর্ধন্য ষ, আর যখন আশু হবে তখন হবে দন্ত স। শ্রদ্ধাস্পদেষু আর শ্রদ্ধাস্পদাসু, এসু আর কি আশু, এটি হচ্ছে পুংলিঙ্গ পুরুষ, এটি কি পুরুষ আর এটি হচ্ছে স্ত্রী। জেনে রাখো যে পরীক্ষায় নিচের কোনটি পুরুষবাচক নিচের কোনটি স্ত্রীবাচক এমন প্রশ্ন হতে পারে। তো এসু যখন থাকবে কিন্তু করবে কি, ভুল করে এইভাবে হয়তো দিবে শ্রদ্ধাস্পদে কি সু, তাহলে ভুল। কিন্তু এসু যখন তখন মূর্ধন্য ষ, যখন এসু তখন কি এসু যখন তখন মূর্ধন্য ষ, এসু মূর্ধন্য ষ, ঠিক আছে। আর যখন আশু তখন দন্ত স। শ্রদ্ধাস্পদ এসু পুরুষ, এসু হচ্ছে পুরুষের মূর্ধন্য ষ আর আশু হচ্ছে স্ত্রীর দন্ত স। আশু শ্রদ্ধাস্পদা, শ্রদ্ধাস্পদা সু হলে দন্ত শয়ে, আশু হলে দন্ত স এবং স্ত্রী, আর এসু হলে মূর্ধন্য স এবং কি পুরুষ। একইভাবে কল্যাণীয়েষু কল্যাণীয়াসু, পাক জনা বেশু পাক জনা বাসু, স্নেহাস্পদেষু স্নেহাস্পদাসু। তাহলে স্নেহাস্পদেষু আর কি স্নেহাস্পদাসু, স্নেহাস্পদাসু দন্ত সমান স্ত্রী আর স্নেহাস্পদেষু মূর্ধন্য স পুরুষ। লক্ষ্য রাখবে, যদি এটা না ঘটে তাহলে ভুল হয়ে যাবে এবং লিঙ্গজনিত ভুল ঘটবে, ঠিক আছে। এগুলো একটু খেয়াল করতে হবে। আমরা এখন আজকে একটু করবো যে ভুলটিকে আমরা বলছি, গতদিন মনে হয় প্রচলিত ভুলটা মনে হয় করিয়েছি, প্রচলিত ভুল করিয়েছি, অপপ্রয়োগ করেছি। লেখা আছে বাগধারা জনিত ত্রুটি, বাগধারা জনিত ত্রুটি। সেটিও ধরতে পারো মুনতাসির মামুন, অভিন্ন সতা হতে পারে। আসলে আকার হলে দন্ত স হলো আর একার হলে মূর্ধন্য স, সেটিও হতে পারে। ভালো, বাগধারা জনিত ত্রুটি ভালো করে লক্ষ্য করো যে বাগধারা, আমরা বাংলা ভাষা আছে বাগধারা, যেমন ধরো একটি বাগধারা হচ্ছে মাছের মায়ের পুত্র শোক, মাছের মায়ের কি পুত্র শোক। কিন্তু যেটি যেটি মাছের মায়ের পুত্র শোক না বলে বলবে মাছের মায়ের কন্যা শোক। আমাদের দেশের নেতাদের জনগণের জন্য দুঃখ করা আর মাছের মায়ের কন্যা শোক একই কথা। এখন এই যে মাছের মায়ের কন্যা শোক, এই পুত্র শোক কন্যা শোক না। এখন কেউ যদি বলে কন্যার জন্য কি তাহলে শোক হবে না? মাছের মায়ের যদি কন্যা মারা যায় তাহলে কি শোক হবে না? হ্যাঁ হবে, কিন্তু কন্যা শোক বলা যাবে না। কিংবা মাছের মায়ের না হয় মাছের বাপেরও তো হতে পারে, যে মাছের বাপের পুত্র শোক। তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি যে বাগধারার শব্দকে কোনো অবস্থাতেই পরিবর্তন করে কি দেওয়া যাবে না। বাগধারা গুলো হচ্ছে বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার কি ঐতিহ্য। একই ধরনের শব্দ দিয়ে হোক বা সিনোনিমাস শব্দ দিয়ে হোক কোনোভাবেই বাগধারাকে পরিবর্তন করা যাবে না। আরেকটু উদাহরণ দিই, তুমি পরিষ্কার হবে। অরণ্যে রোদন, জুয়েল কিবরিয়ার কাছে বাংলা পড়া আর অরণ্যে রোদন করে একই কথা, অরণ্যে রোদন। এখন অরণ্য মানে বন, কেউ যদি বলে যে বনে রোদন করা, জুয়েল কিবরিয়ার কাছে বাংলা পড়া আর বনে রোদন করে একই কথা, তাহলে এটি ভুল ঘটবে। কিন্তু অরণ্য মানে কি বন নয়, অরণ্য মানে বন, কিন্তু অরণ্যে রোদন না বলে বনে রোদন বলা যাবে না, কিন্তু রোদন না বলে অরণ্যে ক্রন্দন বলা যাবে না। মোট কথা বাগধারার শব্দগুলিকে কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে। রহিম করিম যদু মধু এরা সব একই ঝাঁকের পুঁটি বলা যাবে? তাহলে কি একই ঝাঁকের ইলিশ? তাহলে কি একই ঝাঁকের রুই? তাহলে কি একই ঝাঁকের বোয়াল? না, একই ঝাঁকের কই।
ঝাঁকের কই মানে একই মতাবলম্বী, তাহলে ঝাঁকের কই বাগধারা যখন ব্যবহার করতে হবে তখন অন্য কোনোভাবে এটিকে বিকৃত করা যাবে না, পরিবর্তন করা যাবে না। আর যদি করেন তাহলে ভুল ঘটবে বা ত্রুটি ঘটবে, এই ত্রুটির নাম কি বাগধারা জড়িত ত্রুটি। প্রাইভেট পড়িয়ে জুয়েল কিবরিয়ার আঙ্গুল ফুলে ডাব গাছ হয়েছে, হবে? আঙ্গুল ফুলে ডাব গাছ মানে তাহলে কি আঙ্গুল ফুলে বট গাছ? ইয়াবা ব্যবসা করে করিম সাহেবের আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, হবে না। আঙ্গুল ফুলে বট গাছও হবে না, তাল গাছও হবে না, শেওড়া গাছও হবে না, কি হবে? আঙ্গুল ফুললেই কি কলা গাছ। আঙ্গুল ফুলে প্রাইভেট পড়িয়ে হলেও কলা গাছ, আর যদি ইয়াবা ব্যবসা করে হয় তাও কি কলা গাছ। বুঝতে পারলেন? আঙ্গুল ফুলে অন্য কোনো গাছ পাবে না, এটি বাগধারা। শিক্ষার্থী বন্ধুরা, এরকম হাজার হাজার বাগধারা আছে, আর বাগধারাগুলি বাগধারার ত্রুটি ঘটেছে কিনা এটা কিন্তু আমি বুঝিয়ে দিলে বুঝবেন এমন হবে না। বাগধারার ত্রুটি ঘটেছে কিনা বা নিচে কোন ক্ষেত্রে বাগধারার ত্রুটি ঘটেছে এটা আপনাকে বুঝতে হলে কি করতে হবে? বাগধারাগুলি জানা থাকতে হবে। বাগধারা জানা আছে তাহলে ভুল করে দিলে আপনি বুঝতে পারবেন, বাগধারায় জানা নাই তাহলে এটা বোঝা যাবে না। আমি কি বোঝাতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা? মানে আমি বুঝিয়ে দিলাম আপনি বুঝে গেলেন এমন কিন্তু হবে না ভাই, বাগধারাগুলি আপনার জানা থাকতে হবে। বাগধারাগুলি জানা থাকতে হবে, তাহলে ভুল করলে আপনি বুঝতে পারবেন। তো এরকম অনেক শত শত হাজার হাজার বাগধারা আছে যেগুলো আমরা এভাবে ভুল করে দিতে পারি পরীক্ষায়। ভুল করে দিলে ভুলটিকে আমরা বলছি বাগধারা জনিত ত্রুটি। দেখেন একটি হচ্ছে প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। প্রবাদ প্রবচন জনিত ত্রুটি, প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। আঙ্গুল ফুলে গোলাপ গাছ, তাহলে আঙ্গুল ফুলে গোলাপ গাছও হবে না বাবা, রজনীগন্ধা গাছও হবে না। আঙ্গুল ফুললে অলওয়েজ কি কলা গাছ হবে। প্রবাদ প্রবচন, বাংলা ভাষায় কিছু প্রবাদ আছে, প্রবাদ প্রবচন, এগুলি বাংলা ভাষার ঐতিহ্য। তো ঐতিহ্যকে চেঞ্জ করা যায় না, ঐতিহ্যকে পরিবর্তন করা যায় না। দেখেন আমাদের কি পাহাড়পুর একটা আমাদের ঐতিহাসিক স্থান, পাহাড়পুর কি আছে? মহাস্থানগড় কি আছে? মহাস্থানগড়ে গেছেন? কিছুই নাই, খালি কিছু ইট আর কিছু উঁচা নিচা জায়গা, আর কিছুই নাই। তাহলে সরকার ওই জায়গায় যদি মনে করে যে আমরা ওটা কি করব, ওটাকে সমান করে দিয়ে নতুন একটা বিল্ডিং করব, করতে পারবে? পাহাড়পুর যে বৌদ্ধ বিহারটা আছে জীর্ণ শীর্ণ মাঝখানে, ওটাকে ভেঙে ফেলে নতুন একটা বৌদ্ধ বিহার বানালে হবে না? নতুন করে 25 তলা একটা টাইলস ম্যাচ দিয়ে না, হবে না। পাহাড়পুর বৌদ্ধ বিহারকে ভেঙে আর করা যাবে না, ওটা ভাঙাচোরা আছে ভাঙাচোরা থাকবে, ইট পড়ে আছে ইটই থাকবে, শুধু মাটি আছে মাটি থাকবে। বৌদ্ধ বিহার যদি সরকার করতেছে তাহলে নতুন কোন জায়গায় নতুন জায়গায় জমি নিয়ে করতে হবে, কিন্তু কোনোভাবে ওই প্রাচীন স্থাপনা যেগুলো ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, ঐতিহ্যকে নষ্ট করে করা যাবে না। তাহলে তাহলে আমরা বলছি যে প্রবাদ প্রবচন যেমন বলছে যে একটি বাক্য এমন আছে যে আমরা অনেক সময় ভাবে বলি না যে যেমন বুনো ওল তেমনি বাঘা কি পশু। যেমন বুনো ওল তেমনি বাঘা পশু, ঠিক আছে? যেমন বুনো ওল তেমনি বাঘা পশু, তাহলে এটা প্রবাদ প্রবচনের ত্রুটি হয়ে গেল। কারণ যেমন বুনো ওল তেমনি বাঘা পশু না, তেমনি বাঘা ওল। যেমন বুনো ওল তেমনি বাঘা কচু, তাহলে কচু কি হবে? না, তাহলে কচুর জায়গায় কি হবে? বাঘা তেঁতুল। তো কচু যদি দেওয়া হয় তাহলে একটা ত্রুটি ঘটবে, ত্রুটির নাম কি? প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। প্রবাদ প্রবচন জনিত ত্রুটি, বুঝতে পারলেন? আচ্ছা, গাছে কাঁঠাল কি মোষে তেল, হবে না? গাছে কাঁঠাল মোষে তেল কি গোফে তেল? তো গোফ মানে তো মোষ, গোফ মানে কি মোষ না?
তো গাছে কাঁঠাল গোফে তেল না বলে আমরা যদি একটু স্টাইল করে বলি যে গাছে কাঁঠাল মোষে তেল, তাহলে একটা ভাষাগত ত্রুটি ঘটবে। আর এই ত্রুটির নাম কি? প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। সে রামও নেই, সেই কি লক্ষণও নেই, না হবে না। সে রামও নেই, সেই অযোধ্যাও নেই। সে রামও নেই, সেই অযোধ্যাও নেই। বাগধারা কে ভুল করে দিলে বাগধারা জনিত ত্রুটি, আর প্রবাদ প্রবচনকে ভুল করে দিলে প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। আচ্ছা, তো এই দুটির মধ্যে পার্থক্য একজন প্রশ্ন করেছে। জি, তো পার্থক্যটা একটু জেনে নেন। যে বাগধারা হচ্ছে যার একটা কি, যেমন ধরুন আমি বলছি কি ডুমুরের ফুল, তাদের একটা অর্থ অদৃশ্য বস্তু। ভালো করে শুনবেন, ডুমুরের ফুল মানে অদৃশ্য বস্তু। আঙ্গুর ফুলে কলা গাছ মানে হঠাৎ বড় লোক, একটা অর্থ। আর প্রবাদ প্রবচনের অর্থ না, ব্যাখ্যা। যেমন বুনো তেমনি বাঘা কচু, এর আসলে এর অর্থ নাকি এটির অন্তর্নিহিত তাৎপর্য। বাগধারাগুলির একটা অর্থ থাকে, আর প্রবাদ প্রবচনগুলির অর্থ নাকি থাকে অন্তর্নিহিত তাৎপর্য। গাছে কাঁঠাল গোফে তেল, এর অর্থ না কি, এর একটা তাৎপর্য, অন্তর্নিহিত ভাব। বাগধারার থাকে একটা অর্থ, আর প্রবাদ প্রবচনের থাকে একটা কি নিহিতার্থ, নিহিতার্থ একটি গভীরতর অর্থ বা বিশ্লেষণ। আচ্ছা, তাহলে আমরা প্রবাদ প্রবচনের ত্রুটিটা জানলাম। আর কোনো ত্রুটি নিয়ে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আমি মোটামুটি গতকাল থেকে, তাই না, উপমার ভুল প্রয়োগ করিয়েছি আপনাদের। দেখেন তো, উপমার ভুল প্রয়োগ করিয়েছি মনে হয়, তাহলে আর পড়া বাকি নাই ইনশাআল্লাহ, সবকিছু পড়ে ফেলেছি। উপমার ভুল প্রয়োগ যদি পড়াই, বাহুল্য দোষ পড়িয়েছি, গুরুচণ্ডালী পড়িয়েছি, তাই না, তারপরে আমরা কি পড়িয়েছি, তাহলে আমার চোখে ভুল তেমন কিছু নাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। সমসাময়িক, আপনি যা লিখেছেন তাতে বানান ভুল। আপনি যেটা লিখেছেন এমা ইসলাম, তাতে সাময়িক বানান অন্তস্থয় রস্বইকার হবে। জি, সাময়িক বানানটা দীর্ঘইকার না, রস্বইকার হবে। তাহলে এটা আপনি বানান ভুল করেছেন। তাহলে আমাদের আশা করছি, আমি চেষ্টা করেছি আপনাদের মোটামুটি ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিতে। আর আরেকটি ঘটনা ঘটবে, রীতির ভুল। একটা মনে পড়েছে, রীতির ভুল। রীতির ভুল, রীতির ভুলটা কি? আচ্ছা, ওই যে সাধুস্থলিত জনিত ভুলকে কেউ কেউ বলছে রীতির ভুল। হ্যাঁ, দৈর্ঘ্য বানান ঠিক আছে, আফরারোজ দৈর্ঘ্য বানান ঠিক আছে। হ্যাঁ, কেন মনে হচ্ছে ঠিক নাই বলেন তো আফরা? আচ্ছা, তাহলে ওই যে তাহার থেকে হবে কি তার, উহার থেকে ওর। আমরা গতদিন বলেছি গুরুচণ্ডালী দোষ, এটাকে কোন কোন বই দেওয়া আছে রীতির ভুল। কি দেওয়া আছে? রীতির ভুল, রীতির ভুল। জি, আচ্ছা, প্রচলিত ভুল তো হয়েছে। আমরা গতদিন বলেছি নিন্দুক থেকে নিন্দক, চাকচিক্য থেকে চাকচক্য বলে দিয়েছি তো ভাই। তাহলে প্রচলিত ভুল হয়ে গেছে, উপমার ভুল প্রয়োগ হয়েছে, বাহুল্য দোষ হয়েছে, অপপ্রয়োগ হয়েছে, লিঙ্গজনিত ত্রুটি হলো, তাই না, সমাজজনিত ত্রুটি ইনশাআল্লাহ সবই করে ফেলেছি। স্বাস্থ্য সকল সুখের মূলটি কেন ভুল? স্বাস্থ্য জফালা হবে না। মিরাজ শেখ অনিক বাবা, স্বাস্থ্য জফালা হবে না বাবা, শয় বয়াকার শয়েত হয়ে জফালা হবে না। স্বাস্থ্য শয় বয়াকার শয়েত হয়ে স্বাস্থ্য। আর এই স্বাস্থ্যের সাথে যখন স্বাস্থ্য অন্তস্থ জ ইজিক্যাল টু সুস্থ, দুটো এক হলো স্বাস্থ্য আর একটা কি সুস্থ। স্বাস্থ্য জফালা হবে না, আর সুস্থতে হবে। প্রাণী বানান দীর্ঘইকার হবে, প্রাণী বানান গতদিন লিখে দিয়েছি, প্রাণী বানান দীর্ঘইকার হবে, কিন্তু প্রাণীবিদ, প্রাণীবিদ্যা,
প্রাণীতত্ত্ব, প্রাণীজ, প্রাণীর পরে যদি আরো অন্য কোনো শব্দ প্রত্যয় যুক্ত হয় তাহলে রস্বইকার হয়ে যাবে। গতদিন বলেছি যে ভাই কিছু শব্দ লিখে দিয়েছি যে বানানের শেষে দীর্ঘইকার থাকবে, কিন্তু দীর্ঘইকারের পরে যদি আরো কিছু যুক্ত হয় তাহলে রস্বইকার হবে। প্রাণী দীর্ঘইকার, কিন্তু প্রাণীবিদ, প্রাণীবিদ্যা, প্রাণীজ রস্বইকার। সার্বজনীন, সর্বজনীন দুইটাই ঠিক। জি, ফারজান আলম, সার্বজনীন সর্বজনীন দুইটাই ঠিক। একটা হলো সার্বজনীন আর একটা সর্বজনীন। আচ্ছা, দুইটা ঠিক, কিন্তু দুইটার অর্থটা ভিন্ন, একটু দেখবেন প্লিজ। সার্বজনীন দুর্গাপূজা, সার্বজনীন দুর্গাপূজা, সার্বজনীন সকলের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য অনুষ্ঠিত। ঠিক আছে, সার্বজনীন কি সকলের জন্য অনুষ্ঠিত, আর সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য, দুটো দুই জিনিস। আচ্ছা, ব্যাখ্যাটা কি? দুর্গাপূজা ওরা বলছে সার্বজনীন, আমি যদি না যাই, আপনি যদি না যান তাহলে জোর করে নিয়ে যাবে না, কিন্তু আপনি গেলেও ওরা নিষেধ করবে না। সার্বজনীন মানে অনুষ্ঠানটা সবার জন্য খোলা আছে, মন চাইলে যাবেন, না চাইলে না যাবেন। আর সর্বজনীন কি সংবিধান, সর্বজনীন আমার মন চাইলে মানবো আর না মন চাইলে মানবো না, হবে না। সংবিধান সর্বজনীন, মন চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে, সবার জন্য প্রযোজ্য, সবার জন্য কি প্রযোজ্য, আপনি মানতে চান না চান অবশ্যই আপনার উপর প্রযোজ্য। সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য, আর সার্বজনীন কি সকলের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য অনুষ্ঠানটা করা হয়েছে কিন্তু প্রযোজ্য না, আমি গেলে যাবো না গেলে না যাবো। জি, তো আমরা তাহলে এখন আজকে চলে যাব আমরা পদ প্রকরণ। আমরা দুটো টপিক আমাদের বাকি আছে, পদ প্রকরণের কারক, পদ প্রকরণ এবং কারক। এই একটু আপনারা দয়া করে কি একটু দেখবেন, আমরা একটু পড়ছি, লেখেন পদ প্রকরণ। আচ্ছা, পদ কি কে বলতে পারবেন? পদ কি? আচ্ছা, হ্যাঁ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলে পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলে পদ। আচ্ছা, পদ আর শব্দ পার্থক্য কি একটু জেনে রাখবেন। পদ আর শব্দ পার্থক্য কি? কলম এটি শব্দ, কলম কি একটা শব্দ, এই কলমটা পদ হবে কখন? আমি কলম চাই, আমি কলম কিনবো, আমি কলম দেখছি। তাহলে পার্থক্যটা কিছু না, একই মাল, পার্থক্য একটা একা একা আছে আর একটা কারোর সাথে যুক্ত হয়েছে। আপনি যখন একা একা আছেন তখন আপনি শব্দ, আর যখন কি আপনি ওই সোলাইমান, আক্কাস, সুমন, সকিনা, জরিনার সাথে যুক্ত আছেন তখন আপনি পদ। বাবা একটি শব্দ, বাবা ভাত খায় তখন বাবা পদ। জুয়েল একটা শব্দ, কিন্তু জুয়েল বাংলা পড়ে, তাহলে জুয়েল কি পদ। একই জিনিস, পার্থক্য হলো যখন একা একা থাকবে তখন শব্দ, আর সে যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটি পদ। পদ প্রধানত দুই প্রকার, পদ প্রধানত দুই প্রকার, লেখেন একটি হলো সব্যয় পদ আর একটি হলো অব্যয় পদ। পদ প্রধানত দুই প্রকার, একটি সব্যয় পদ এবং আরেকটি হচ্ছে অব্যয় পদ। যে পদের ব্যয় বা পরিবর্তন হয়, যে পদের ব্যয় বা পরিবর্তন হয় তাকে বলে সব্যয়। যে পদের ব্যয় বা পরিবর্তন হয়, যে পদের ব্যয় বা পরিবর্তন হয় তাহলে সব্যয়। আর কি, যে পদের ব্যয় বা পরিবর্তন হয় না, তাহলে যে পদের ব্যয় বা পরিবর্তন হয় সেটা হলো সব্যয়, আর যে পদের ব্যয় বা পরিবর্তন হয় না সেটি হচ্ছে অব্যয়।
যে পদের ব্যয় বা পরিবর্তন হয়। তো অনেকে আবার প্রশ্ন করে বলবেন, তার আগে উত্তরটা দিয়ে দিই। ব্যয় বা পরিবর্তন হওয়া মানে কি? ধরেন আমি ভাত খাই, ভালো করে শোনেন, আমি ভাত খাই, কিন্তু আমির জায়গায় যদি তুমি দেই তাহলে তুমি ভাত খাই না, তুমি ভাত কি খাও, তুমি ভাত খাও। আবার তিনি যখন দিব আমরা, তখন তিনি ভাত খাও না, খায়ও না, তিনি ভাত খান। তাহলে এই যে আমির সাথে একরকম ক্রিয়া, তুমির সাথে একরকম ক্রিয়া, তিনির সাথে আরেক রকম ক্রিয়া, তাহলে এই বিশেষের পরিবর্তনের ক্রিয়া কি পরিবর্তন হলো। আবার ক্রিয়া যদি পরিবর্তন ঘটান, খাই তাহলে বসে দেবে আমি, খাও তাহলে বসে দেবে তুমি, খান তাহলে তিনি। আবার আমি খাই, কিন্তু আমি গতকাল খেয়েছিলাম, আমি আগামীকাল খাইব, তাহলে কালের পরিবর্তন এবং পুরুষের পরিবর্তন ঘটালে কি ক্রিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তা এই পদগুলি পরিবর্তন হয়, ক্রিয়া পরিবর্তন হয়, বিশেষ্য পরিবর্তন হয়, সর্বনাম পরিবর্তন হয়, কখনো সে, কখনো তুই, কখনো তার। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো আমরা বলছিলাম যে এই কিছু পদ আছে যাদের কি ব্যয় বা পরিবর্তন হয় নানান ভাবে, কালের পরিবর্তনে, পুরুষের পরিবর্তনে, আর কিছু পদ আছে যাদের পরিবর্তন হয় না। তো সব্যয় পদ কোনগুলি পরিবর্তন হয় কোন কোন পদের? সব্যয় পদ কয় প্রকার? 4 প্রকার। কি কি লেখেন? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। সব্যয় পদ 4 প্রকার। সব্যয় পদ 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং কি ক্রিয়া। সব্যয় পদ 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর অব্যয় পদ প্রকার ভেদে, অব্যয় পদ শুধু অব্যয়, অব্যয় শুধু অব্যয়। তাহলে সব্যয় পদ 4 প্রকার: বিশেষ্য, তাহলে কোন পদের পরিবর্তন ঘটে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া, 4টি পদের পরিবর্তন ঘটে নানান কারণে, কিন্তু অব্যয় পদের কোনো পরিবর্তন ঘটে না। আবার কোন কোন ব্যাকরণে পদকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয়েছে নামপদ, আরেকটিকে বলা হয়েছে ক্রিয়াপদ। প্রধানত 2 প্রকার, এতে কোনো সন্দেহ নেই। প্রধানত কি 2 প্রকার, কিন্তু যে কেউ কেউ বলে সব্যয় আর অব্যয়, আর কেউ কেউ বলছে নামপদ আর ক্রিয়াপদ। এবার ক্রিয়া শুধু ক্রিয়া আর বাকিগুলির নাম। নাম কি কি? নাম হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং কি অব্যয়। আমরা যদি নামপদ আর ক্রিয়াপদ ভাগ করি, তাহলে ক্রিয়া শুধু ক্রিয়া আর বাকিগুলো হচ্ছে নাম। তাহলে বিশেষ্য নাম, বিশেষণ নাম, সর্বনাম নাম, অব্যয় নাম। তাহলে নামপদ কয় প্রকার? 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। নামপদ আর ক্রিয়া শুধু ক্রিয়াপদ। পদ প্রধানত যেভাবে বলি 2 প্রকার, কারো কারোর মতে সব্যয় অব্যয়, কারো কারোর মতে নামপদ ক্রিয়াপদ। সব্যয় অব্যয় হলো অব্যয় শুধু অব্যয়, আর বাকি 4টি হচ্ছে সব্যয়। আর নামপদ ক্রিয়াপদ হলে ক্রিয়া শুধু ক্রিয়া, আর এই 4টি আবার কি নামপদ। জি। আর যদি বলে পদ কয় প্রকার, তাহলে তার উত্তর দিব 5 প্রকার। পদ কয় প্রকার? 5 প্রকার। প্রধানত বললে 2 প্রকার, প্রধানত বললে 2 প্রকার। আর কয় প্রকার? তাহলে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। প্রধানত বললে 2 প্রকার, আর কয় প্রকার বা মোট কয় প্রকার? তাহলে তার উত্তর হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া।
এখন আমরা একটু আলাদা আলাদা করে পড়বো। তাহলে লেখেন বিশেষ্য। সবাই জানেন এগুলো খুব সিম্পল টপিক বলে আমি একটু পরের দিকে করাচ্ছি। হ্যাঁ, এগুলো জানেন না এমন কেউ নয়, তারপর আমার দায়িত্ব শেষ করা। আমি যেগুলো কঠিন টপিক, খুব জটিল টপিক, সেগুলো আমি আগে আগে করিয়েছি। এখন আমাদের এই ছোটখাটো টপিকগুলি বাকি আছে। লেখেন বিশেষ্য। যে পদ দ্বারা কোনো কিছুর নাম বা পরিচয় বোঝানো হয় তাকে বিশেষ্য। যে পদ দ্বারা কোনো কিছুর নাম বা পরিচয় বোঝানো হয় তাকে বিশেষ্য বলে, নাম বা পরিচয়। আচ্ছা, এখন দেখুন এই জিনিসটার একটা নাম আছে। এই যে আমার হাতে আছে, এই জিনিসটার নাম একটা নাম বা পরিচয়। সেটার নাম কি? কলম বা মার্কার। এটা কিন্তু একটা পরিচয়। আবার দেখুন, তাই না, আমার এই হাতে একটা জিনিস আছে, এটার নাম কি? মগ। এটা কিন্তু একটা পরিচয়। আবার আমার এই যে গায়ে যে আছে, এটা জিনিসটার নাম আছে না, এটা যে এটার নাম কি? এটার নাম পরিচয় আছে শার্ট। বা শার্টের নিচে যে আছে তার একটা নাম আছে জুয়েল। জি। আবার এই যে আপনারা যারা ক্লাস করছেন তাদের একটা নাম আছে শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রী বা মানুষ। তাহলে এখন যে মানুষ, এটি একটি পরিচয় বা নাম। জুয়েল, এটিও একটি নাম বা পরিচয়। কলম, এটি একটি নাম বা পরিচয়। মগ বা কাপ, এটি একটি নাম বা পরিচয়। এই সকল নাম বা পরিচয় আসলে একরকম নয়, নাম বা পরিচয়ের মধ্যে একটু পার্থক্য আছে। অর্থাৎ জুয়েল যেমন নাম, কি জামা তেমন নাম না, আবার জামা যেমন নাম, মানুষ তেমন নাম। এই নামগুলোর মধ্যে পার্থক্য আছে। ফলে বিশেষ্যকে আবার কি ভাগ করা হয়েছে কয় ভাগে? বিশেষ্য 6 প্রকার। বিশেষ কয় প্রকার? 6 প্রকার। দেখেন, বিশেষ্য 6 প্রকার। একটি নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, একটি হলো জাতিবাচক বিশেষ্য, একটি হলো সমষ্টিবাচক বিশেষ্য, একটি হলো বস্তুবাচক বিশেষ্য, একটি হলো গুণবাচক বিশেষ্য, আর একটি হচ্ছে ভাববাচক বিশেষ্য। বিশেষ্য 6 প্রকার। বিশেষ্য কয় প্রকার? 6 প্রকার। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য এবং ভাববাচক বিশেষ্য। এক্সাম নিব তো বা এক্সাম নিব, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন ইংরেজিতে দেখেন, এটা হলো প্রপার নাউন। কি নাম এটা? প্রপার নাউন। তারপর কমন নাউন, তারপর কালেকটিভ নাউন, তারপর ম্যাটেরিয়াল নাউন, আর এই দুটো মিলে অ্যাবস্ট্রাক্ট। ইংরেজিতে নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আর গুণ আর ভাব এই দুটো ইংরেজিতে একটা হয়ে গেছে, হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন একটু লক্ষ্য করবেন, মনোযোগ রাখবেন, কারণ না হলে গোলমাল হয়ে যাবে। যেমন দেখেন, একটি নাম হলো মেয়ে। মেয়ে একটা নাম বা পরিচয়। মেয়ে একটা নাম বা পরিচয়। কিন্তু এই মেয়ে কোন মেয়ের নাম? কোন মেয়ের নাম মেয়ে বা কোন মেয়ের পরিচয় মেয়ে? পৃথিবীর সকল মেয়ের একটি কমন পরিচয় মেয়ে। তাহলে মেয়ে একটা পরিচয়, একটা মেয়ের পরিচয় না, এটা জাতির পরিচয়। কিন্তু প্রত্যেকটা মেয়ের আলাদা আলাদা নাম আছে। সুকিনা, জুরিনা, ময়না, আম্বিয়া, তাই না, আলেয়া, খায়রুন। সেটি নাম। নির্দিষ্ট নাম হলো নামবাচক। নির্দিষ্ট নাম কি? নামবাচক। ছেলে, তাহলে কোন ছেলের নাম? ছেলে। পৃথিবীর সকল ছেলেরই একটা কমন বা সাধারণ নাম হচ্ছে ছেলে। তাহলে ছেলে একটা পরিচয়। কার পরিচয়? কোন নির্দিষ্ট ছেলের পরিচয় না, ছেলে জাতির পরিচয়। কিন্তু একটা ছেলের নাম আক্কাস, একটা ছেলের নাম জনি, একটা ছেলের নাম আলমাস, একটা ছেলের নাম আলকা, সেটি কি নাম বা সংজ্ঞা। নদী একটি নাম, পরিচয়। কোন নদীর নাম নদী? কোন নদীর নাম নদী? পৃথিবীর সকল নদীর নাম নদী। পৃথিবীর সকল নদীর একটা কমন নাম কি? নদী। কিন্তু প্রত্যেকটা নদীর যে আলাদা আলাদা নাম আছে,
আমার বাড়ির পাশে যে নদী তার নাম পদ্মা, আপনার বাড়ির পাশে যে নদী তার নাম কি যমুনা, আরেকজনের বাড়ির পাশে নদী তার নাম সুরমা, আরেকজনের বাড়ির পাশে নদীর নাম করতোয়া। প্রত্যেকটারই কমন পরিচয় কিন্তু নদী, প্রত্যেক নদীর আবার একটা নির্দিষ্ট নাম আছে। নদী হচ্ছে একটা জাতিবাচক, আর ওই যে প্রত্যেকটা আলাদা আলাদা পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, সেগুলো কি নাম বা সংখ্যা বস্তু। বুঝেছেন? তাহলে পাখি, কোন পাখির নাম পাখি, কোন পাখির পরিচয়? সকল পাখিরই কমন নাম পাখি, কিন্তু আবার কোনো পাখির নাম ময়না, কোনো পাখির নাম টিয়া, কোনো পাখির নাম শালিক, কোনো পাখির নাম দোয়েল, সেটির নাম বা। এখন যদি বলি যে এক পাল মেয়ে, এক পাল মেয়ে, না পাল বলা যাবে না, ঠিক আছে আচ্ছা বললাম না, পাল বললাম না, এক দল মেয়ে, নাহলে বললাম এক ঝাঁক মেয়ে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে তাহলে এক ঝাঁক মেয়ে বা এক দল মেয়ে, তাহলে কি পৃথিবীর সব মেয়ে বুঝালাম? তাহলে কি একজন মেয়ে বোঝালাম? কতজন? কিছু বোঝালাম, কিছু। যেই পরিচয়টা কিছু বোঝায়, যেই পরিচয়টাকে কিছু বোঝায়, সেই পরিচয়কে বলা হয় সমষ্টিবাচক। কি বলছো? সমষ্টিবাচক। জি। বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে কি বাংলাদেশের 16 কোটি মানুষ বোঝায়? তাহলে কি শুধু সাকিব আল বোঝায়? না, কি বোঝায়? কয়েকজন, কয়েকজন, 11 জন বা 14 জন বা 18 জন। সমিতি, তাহলে সমিতি কি পৃথিবীর সবাই সমিতিতে থাকবে? তাহলে কি একজন দিয়ে সমিতি হবে? সভা কি পৃথিবীর সবাই আসবে সভাতে? তাহলে কি একজন দিয়ে সভা হবে? না, অন্তত মাইকওয়ালা থাকতে হবে, তাই না? আপনি যদি একাই সভা করতেছেন তবে একা অন্তত মাইকওয়ালা থাকবে। তাহলে মোট কথা সভা, সমিতি, পঞ্চায়েত, পাল, ঝাঁক, বহর, দল, মাহফিল, এগুলোকে আমরা কি বলছি? সমষ্টিবাচক। মানে এমন একটা শব্দ বা এমন একটা পরিচয় যেটা পৃথিবীর সব না, আবার একটা আমরা কিছু। তাই যেই শব্দটা পৃথিবীর ওই জাতির সবাইকে বোঝায় সেটি হচ্ছে কি জাতি। যখন একটি নির্দিষ্ট করে বোঝায় তখন কি নাম, আর যখন কিছু বোঝায় কিছু, সেটি হচ্ছে সমষ্টি। বুঝে গেছেন? এটা তো সহজ জিনিস, অনেক বেশি জটিলতা, কোনো গভীর আলোচনা যাওয়ার কোনো দরকার নাই। আর বস্তুবাচক, প্রাণহীন জড় পদার্থকে বলে বস্তুবাচক বিশেষ্য। প্রাণহীন জড় পদার্থকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। এই যে যেমন কি এই যে কলম, কলম, খাতা, বই, চেয়ার, টেবিল, লোহা, পানি, চিনি, লবণ, জামা কাপড়, লুঙ্গি, কি বলছো? বস্তুবাচক। প্রাণহীন জড় পদার্থকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। এখন এইখানে একটি কথা আছে, মনোযোগ দিবেন। যখন বলবো এইখানে একটি কথা আছে, যে তখন কিন্তু বুঝতে হবে যে একটু ঝামেলা আছে। কলম একটা বস্তুবাচক বিশেষ্য, কলম, কিন্তু এই কলমটার একটা নাম যদি দেওয়া হয়, এটা ইকোনো কলম বা রাইটার কলম বা সিগমা ফ্লো কলম, তাহলে সেটি কিন্তু আর বস্তু থাকবে না, নাম হয়ে যাবে। ভালো করে শোনেন, বস্তুর যদি নাম দেওয়া হয় তাহলে এটার বস্তু থাকলে নাম হয়ে যায়। জামা বস্তুবাচক বিশেষ্য, ভালো করে মনোযোগ দেন ভাইরা আমার, বোনেরা তোমার। হ্যাঁ, জামা একটা বস্তুবাচক বিশেষ্য, জামা, প্যান্ট, পায়জামা। কিন্তু একটা জামার নাম পাখি জামা, একটা জামার নাম কিরণমালা জামা, একটা জামার নাম কটকটি জামা, একটা জামার নাম পাগলু জামা, তাহলে সেটি আর বস্তু নাকি? না। লুঙ্গি একটা বস্তুবাচক বিশেষ্য, কিন্তু একটা লুঙ্গির নাম কি? ফজর আলীর লুঙ্গি, কাশেম আলীর লুঙ্গি, হাতেম আলীর লুঙ্গি, স্ট্যান্ডার্ড লুঙ্গি, সেটি হচ্ছে না। বুঝেছেন? বাড়ি, গাড়ি, বস্তু। গাড়ি একটা বস্তু না ভাই? বাস, ট্রেন একটা বস্তু, কিন্তু একটা ট্রেনের নাম কি? বনলতা, একটা ট্রেনের নাম সিল্ক সিটি, একটা ট্রেনের নাম পদ্মা, একটা ট্রেনের নাম কপোতাক্ষ, সেটি আর বস্তু না। কি সেটি তখন নাম। আমি বাসে যাব, তাহলে বাস হচ্ছে কি? বস্তু। কিন্তু আমি কি ন্যাশনালে যাব, হ্যাঁ, আমি সনি ট্রাভেলসে যাব, আমি হানিফ পরিবহনে যাব,
তাহলে সেটি আর বস্তু না, নাম। তাহলে একটু লক্ষ্য করবেন, বস্তু কিন্তু বস্তু, কিন্তু বস্তুকে নাম দিলে কি যে নাম হয়ে যাবে। তাহলে বই একটা বস্তু, বই একটা বস্তু, কিন্তু একটা বইয়ের নাম কি বাংলা কোষ, একটা বইয়ের নাম অগ্নিবীণা, একটা বইয়ের নাম গীতাঞ্জলি, একটা বইয়ের নাম পদ্মা নদীর মাঝি, সেটি আর বস্তু না, সেটি কি নাম। জি, তাহলে অর্থাৎ যদি বস্তুর সাথে বস্তুর নামকরণ করা হয় তাহলে সেটি আর বস্তু থাকবে না, সেটি নাম। গুণবাচক, জটিল বিশেষ্য হলো দুটা, গুণবাচক আর ভাববাচক। গুণবাচক মনোযোগ দিবেন, গুণবাচক বিশেষ্য। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে মনোযোগ দিবেন, না হলে কিন্তু এই জায়গায় গিয়ে আপনার বিশেষণের সাথে কনফিউজ হবে, বিশেষণের সাথে কি কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, খোরশেদ আলম একটা প্রশ্ন করেছে, স্যার কলম দ্বারা তো পৃথিবীর সব কলমকে বোঝানো হয়, তাহলে জাতিবাচক কি হবে? আচ্ছা, এখন খোরশেদ তোমাকে আমার একটা প্রশ্ন, তুমি একটা বস্তুবাচকের নাম লিখবা, তুমি একটা বস্তুবাচকের নাম লিখবা, একটা একটা উদাহরণ দেবা যার যেটা বস্তুবাচকের উদাহরণ, তারপর আমি তোমার উত্তর দেবো। একটা উদাহরণ দেবো বস্তুবাচকের, তারপর তাহলে তোমার প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা দেখেন, গুণ, গুণ মানে কিন্তু বিশেষণ, গুণ মানে বিশেষণ। শুনবেন, গুণ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। এখন গুণ কিন্তু আমরা পড়ছি না, আমরা পড়ছি গুণবাচক কি বিশেষ্য। আমাদের শিক্ষার্থীরা খেয়াল করবেন, যদি আমরা বলি শুধু গুণ, তাহলে গুণ মানে কিন্তু বিশেষণ গুণ, কিন্তু আমরা এখন গুণ পড়ছি না, আমরা পড়ছি গুণবাচক বিশেষণের গুণের নাম, গুণ না গুণের কি নাম। দেখেন এটি শব্দ হলো সৎ ছেলে, ছেলেটা কেমন সৎ, এটা তো ছেলেটার গুণ, এই গুণ মানে বিশেষণ, এটা বিশেষণ। সৎ লোক, তাহলে লোকটা কেমন সৎ, বিশেষণ। সৎ কি মেয়ে, তাহলে মেয়েটা কেমন সৎ, তাহলে ছেলে লোক বা মেয়ের গুণ হচ্ছে কি সৎ, বিশেষণ বা গুণ। কিন্তু সৎ গুণের একটা নাম আছে, সৎ গুণের নাম কি সততা। সততাটা গুণ না, সততাটা কি সৎ গুণের নাম, সৎ গুণের নাম। আচ্ছা, আরেকটা জিনিস ব্যাখ্যা দিই, তাহলে যারা এখনো বোঝেননি বা বুঝতে পারছেন, অনেকে বোঝেন, যারা বোঝেন তারা তো বোঝেনি। আচ্ছা দেখেন, মিষ্টি মেয়ে, এই যে আমাদের আফরা রোজ আছে তাই না, মিষ্টি মেয়ে। হ্যাঁ দেখি মিষ্টি মেয়ে কে কে আছে, হ্যাঁ আফরা রোজ, হ্যাঁ এই আফরা রোজ আমাদের মিষ্টি মেয়ে, তাহলে মেয়েটা কেমন মিষ্টি, তাই তো। আবার দেখেন কুমড়া, কুমড়া কেমন মিষ্টি, তাহলে মেয়েও মিষ্টি কুমড়াও মিষ্টি, একই সেম টু সেম। তাহলে মেয়ের গুণ কি মিষ্টি, কুমড়ার গুণও মিষ্টি। আবার কথা কেমন মিষ্টি, হাসি কেমন মিষ্টি, ব্যবহার কেমন মিষ্টি। তাহলে এই যে মেয়ে বা কুমড়া বা কথা বা হাসি বা ব্যবহার, এদের গুণ কি মিষ্টি, মেয়েও মিষ্টি কুমড়াও মিষ্টি, সবই মিষ্টি। তাহলে মিষ্টি হচ্ছে মেয়ের বা কুমড়ার গুণ, গুণ মানে বিশেষণ, গুণ মানে কি বিশেষণ। কিন্তু মিষ্টি গুণের আবার নাম আছে, মিষ্টি গুণের নাম কি মিষ্টতা, মিষ্টতা। বুঝতে পারলেন, রোজের মিষ্টতা আমায় মুগ্ধ করেছে, রোজের মিষ্টতা আমায় মুগ্ধ করেছে, তাহলে মিষ্টতাটা কিন্তু গুণ নয়, রোজের মিষ্টি গুণের কি নাম। সরল মেয়ে, সরল ছেলে, সরল মানুষ, সরল লোক। হ্যাঁ এই যে আমাদের একটা সাব্বির তুষার, সরল ছেলে, তো সরল ছেলে কেমন ছেলে, সরল ছেলে কেমন মেয়ে, সরল মেয়ে কেমন লোক, সরল লোক। আচ্ছা, তাহলে এই সরল হচ্ছে সাব্বিরের বা লোকের বা মানুষের বা মেয়ের গুণ, আর এই সরল গুণের নাম কি, সরল গুণের নাম কি সরলতা বা সারল্য।
তাহলে তুষারের সারল্য আমায় মুগ্ধ করেছে, তুষারের সারল্য, তাহলে সারল্য কিন্তু তখন গুণ না, সরল গুণের কি নাম, সারল্য বা সরলতা। তরল খাবার, তরল ওষুধ, তরল জিনিস বা তরল পদার্থ, এটা হলো গুণ। কেমন পদার্থ, কেমন জিনিস, কেমন খাবার, তাই না, তরল। আর তরল গুণের নাম কি তারল্য বা তরলতা, তারল্য বা কঠিন হৃদয়, কঠিন হৃদয়, কঠিন প্রেম, কঠিন ভালোবাসা, কঠিন লোক, তাহলে গুণ। কেমন লোক, কেমন প্রেম, কেমন হৃদয়, কঠিন। আর এই কঠিন গুণের নাম কি কঠিনতা বা কাঠিন্য। তাহলে যে কাঠিন্য, এই যে তারল্য, এই যে সারল্য, হ্যাঁ, এই যে সততা, এই যে সাধুতা, নিষ্ঠতা, তিক্ততা, দরিদ্রতা, বুঝতে পারলেন? দরিদ্র লোক কেমন লোক, দরিদ্র লোক, দরিদ্র পরিবার, দরিদ্র ছেলে, দরিদ্র মেয়ে, গুণ। আর দরিদ্র গুণের নাম কি দরিদ্রতা বা দারিদ্র। তাহলে এগুলি কেন বলছি গুণবাচক বিশেষণ, কি বলছি গুণবাচক বিশেষণ। আরেকটি হলো ভাববাচক বিশেষণ, কি বাচক, ভাববাচক, ভাব। আচ্ছা, কোশ্চেন বলছে স্যার যৌবন কেমনে, যৌবন, আচ্ছা যৌবন তো একটা নাম, কিসের নাম, সত্তার নাম। যৌবন একটা নাম, কার নাম, একটা সত্তা, গুণ। আপনার বয়স 22, কিন্তু আপনার ভিতরে যৌবন নাও থাকতে পারে, 25, 28, 12, 13, কিন্তু আপনার ভিতরে যৌবন নাই। আবার একজন 80 বছরের মানুষ, তার মধ্যে কি যৌবন আছে। যৌবন একটি সত্তা, একটি গুণ, বুঝতে পারলেন? আমার বয়স 40 ধরেন, তবু আমার ভিতরে যদি যৌবন থাকে, এটি একটি সত্তা, গুণ। আপনার বয়স 22, কিন্তু আপনার যৌবন নাই। 80 বছরের এক, তাই না, ওই যে কিছুদিন ফেসবুকে দেখলেন না, হ্যাঁ, আমাদের 65 না 70 বছর এক মাল 30, 17, 18 বছরের মেয়েকে বিয়ে করেছে। কেন? তার ভিতরে যৌবন আছে। যৌবন একটি গুণ বা সত্তা, ঠিক আছে? 12, 13, 18, 20 বছর বলেই যৌবন থাকবে না, যৌবন একটি সত্তা থাকতেও পারে, নাও পারে। মনে করেন না যে আপনার বয়স 22 বলে আপনার ভিতরে যৌবন আছে, না, নাই, যৌবন অ্যাবসেন্ট থাকতে পারে। আবার একজনের বয়স 65, তার মধ্যে কি যৌবন প্রেজেন্ট থাকতে পারে। অর্থাৎ যৌবন হচ্ছে একটি সত্তা, তারুণ্য, এটি একটি সত্তা, তারুণ্য, বুঝতে পারলেন? তারুণ্য, যৌবন, সৌন্দর্য, স্বাস্থ্য, মন, প্রাণ, মন, প্রাণ একটা জিনিসের নাম, গুণবাচক নাম, মন, প্রাণ। ইংরেজিতে দেখবেন চাইল্ডহুড, বয়হুড, সরো, তাই না, অ্যাংরি, এগুলোকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট নাম, বাংলায় এটাকে বলে গুণবাচক বিশেষণ। আর ভাববাচক কি লেখেন, ক্রিয়া বা কাজের নামকে বলা হয় ভাববাচক বিশেষণ। ক্রিয়া বা কাজের নামকে, একটু আগে আমরা বলেছি গুণের নাম, কিসের নাম, গুণের নাম গুণবাচক বিশেষণ। এবার কি কাজের নাম, ক্রিয়া বা কাজের নামকে বলা হয় ভাববাচক বিশেষণ। ক্রিয়া বা কাজের নামকে বলা হয় ভাববাচক বিশেষণ। শিক্ষার্থী বন্ধুরা, যাও এটি একটি কাজ, যাও, বাড়ি যাও, বাজারে যাও, বাগানে যাও, যাওয়াটা কি একটা কাজ। আর এই যাওয়া কাজের আবার নাম আছে, যাওয়াটা ক্রিয়া, কিন্তু যাওয়া কাজের আবার কি কাজের আবার নাম, যাওয়া কাজের নাম কি গমন, গমন, যাওয়া কাজের নাম গমন। এই যে আপনারা আমার কথাগুলো শুনছেন, শুনছেন তো? কারো কোনো সমস্যা হয় আবার শুনতে, কেউ আস্তে শোনেন, কেউ জোরে শোনেন, যাই হোক শোনেন তো যে কোনো ভাবে। শোনা এটি একটি কাজ, আর এই শোনা কাজের নাম কি শ্রবণ, শ্রবণ, শোনা কাজের নাম শ্রবণ। আপনি যে দেখছেন আমাকে, দেখাটা একটা কাজ, তাই না? দেখি একটা কি কাজ, দেখা একটা কাজ, আর দেখা কাজের নাম কি দর্শন, দেখা কাজের নাম দর্শন। আপনি যে খান, খাও বা খাই, এটি কাজ, খাওয়াটা কি কাজ, আর খাওয়া কাজের নাম কি
কি খাওন, মানে খাওয়া কাজের নাম ভোজন। আঞ্চলিক ভাষায় খাওয়ানো বলা হয়। তাহলে এই যে ভোজন, দর্শন, শ্রবণ, গরম, এগুলো কিন্তু কাজ না, কি কাজের নাম। কাজ নয় কিন্তু কাজের কি নাম না। শোয়া একটা কাজ, শোয়াটা কি কাজ, আর শোয়া কাজের নাম কি শ্রবণ, সরি শয়ন। শোয়া কাজের নাম কি শয়ন, শয়ন। তাহলে ক্রিয়ার সাথে যদি অন বা আই এই জাতীয় প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ার সাথে যদি অন বা আই এই জাতীয় প্রত্যয় যুক্ত হয়, তাহলে সাধারণত কি ভাববাচক বিশেষ্য হয়ে যায়। বুঝতে পারলেন? পরীক্ষা দেখেন বলবে ওরে ভোদর ফিরে চা, খুকুর নাচন দেখে যা। ওরে ভোদর ফিরে চা, খুকুর নাচন দেখে যা। নাচন কিন্তু ক্রিয়া নয়, দেখে যাটা ক্রিয়া। ক্রিয়া কোনটা? দেখে যা। কি দেখে যা? নাচন। নাচনটা ক্রিয়া না, নাচন হলো নাচা কাজের নাম। নাচা হলো কাজ। আমি নাচি, তুমি নাচো, সে নাচে, আমরা নাচি। নাচাটা কাজ, আর এই নাচা কাজের নাম কি নাচন। নাচন বোঝা গেছে? যদি না বোঝেন তাহলে তাহিরি সাহেবকে নিয়ে আসবো, ঠিক আছে, পরের কোর্সে, ঠিক আছে? ওয়াজ নসিহত করে বুঝাই দিবে যে ইনশাআল্লাহ ফুফা দিবে, এমন ফু দিবে যে আপনারা দূর থেকে ইনশাআল্লাহ বুঝে যাবে। লেখেন বিশেষণ, বিশেষণ। তাহলে বিশেষণ কি? যে পদ দ্বারা কি অন্য কোন পদের, যে অন্য কোন পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি বোঝানো। যে পদ অন্য কোন পদের, যে পদ অন্য কোন পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি বোঝায় তাকে বলে বিশেষণ। বিশেষণ কোন কোন পদের দোষ গুণ বোঝায়? কোন কোন পদের? অন্য যে কোনো পদের, অন্য যে কোনো পদের। এখন দেখেন একটি হচ্ছে আমরা বলছি মেয়েটি কি মিষ্টি, তারপর বললাম সে মিষ্টি। একটু লক্ষ্য করবেন শিক্ষার্থী বন্ধুরা, মেয়েটি মিষ্টি, আবার লিখলাম সে মিষ্টি। এখানে মেয়েটি মিষ্টি এটি একটি বিশেষ্য, আবার সে মিষ্টি এটি একটু কি বিশেষ্য। ঘোষের একদম নিউ এডিশনের বইটা আপনারা ফলো করবেন না, 2020-21 সালের বইটা ফলো করবেন না, তাহলে ঝামেলা হবে। এই সিলেবাসটা শুধু এই বছর যারা 9 উঠেছে তাদের জন্য, আপনারা আগের বইটা ফলো করবেন। অভনি এও না, না বিশেষ্যকে মডিফাই করে না, অনেক কিছুকে মডিফাই করতে পারে। জি, তাহলে মিষ্টি কার বিশেষণ? মেয়েটা কেমন মিষ্টি, সেটা দুটোই বিশেষণ, দুটোই বিশেষণ। এক বিশেষণ না দুই বিশেষণ? দুটো দুই বিশেষণ। এই মিষ্টিকার বিশেষণ মেয়েটা মানে বিশেষ্যের, আর এই মিষ্টিকার বিশেষণ সে মানে সর্বনামের। দুটো একই চেহারার বিশেষণ, কিন্তু একটার নাম বিশেষ্যের বিশেষণ, একটার নাম হচ্ছে সর্বনামের বিশেষণ। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ মিষ্টি একটাই বিশেষণ, শব্দ একটি, কিন্তু বিশেষণ দুই রকম। কেন দুই রকম? অর্থাৎ বিশেষণের চেহারা দেখে বিশেষণ হবে না, বিশেষণের চেহারা দেখে বিশেষণ হবে না। বিশেষণ কাকে বিশেষিত করেছে? কাকে?
তাহলে এই মিষ্টিটা কাকে বিশেষিত করেছে? মেয়েটাকে, মানে বিশেষ্যকে। আর এই মিষ্টি কাকে করেছে? সেকে, মানে সর্বনামকে। তাহলে একটা বিশেষ্যের বিশেষণ আর একটি হচ্ছে সর্বনামের বিশেষণ। একটা বিবি আর একটা হচ্ছে সবি। ছেলেটি সব, ছেলেটি কি সব। আর একটু হলো তুমি সব। ছেলেটি সৎ, এখানে সৎ বিশেষণ। তুমি সৎ, এখানে সৎ বিশেষণ। দুটো একই শব্দ, সৎ বিশেষণ, চেহারা এক, কিন্তু দুটো দুই বিশেষণ। একটা বিশেষ্যের বিশেষণ, একটা সর্বনামের বিশেষণ। পরীক্ষা প্রশ্ন নিচের কোনটি বিশেষ্যের বিশেষণ, কোনটি সর্বনামের বিশেষণ? আল্লাহ মহান, আল্লাহ মহান। আবার বলছে আপনি মহান। তাহলে দুটোই কি মহান বিশেষণ, দুটোই মহান বিশেষণ। কিন্তু এই মহান কোন বিশেষণ? যদি বলে যে আল্লাহ মহান কোন বিশেষণ, তাহলে বলবেন বিশেষ্যের বিশেষণ। আর আপনি মহান কোন বিশেষণ? সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ। বুঝে গেছেন? দেখেন একটা বাক্য লিখেছি, জুয়েল গপ গপ করে খায়। জুয়েল গপ গপ করে খায়। এই ব্যক্তির বিশেষণ পদ আছে? বলেন তো, এই বাক্যে বিশেষণ আছে? দেখেন তো। কোনটা বিশেষণ? গপ গপ। কার বিশেষণ? জুয়েলের। কেমন জুয়েল? গপ গপ জুয়েল, তাই না? কেমন জুয়েল? গপ 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 জুয়েল না ভাই, জুয়েল গপ গপ না। জুয়েল ভালোই আছে, জুয়েলের কি খাওয়াটা গপ গপ, খাওয়াটা। তাহলে গপ গপ জুয়েলের মডিফায়ার নয়, গপ গপ কার মডিফায়ার? খাওয়ার, খাওয়ার বিশেষণ। তাহলে এই নাম ক্রিয়া বিশেষণ। কি নাম? ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে মডিফাই করছে। থ্যাংক ইউ। এই যে আপনি বুঝে গেছেন, তাই না? মেয়েটি পিট পিট করে তাকায়। তাহিরা না তাহিরি আছে না আমাদের এখানে? তাহিরা আছে কি জি? তো তাহিরা পিট পিট করে তাকায়। তাহলে কেমন তাহিরা? পিট পিট তাহিরা না, তাহিরা পিট পিট না, তাহিরা ভালোই আছে। তাহিরার কি তাকানোটা পিট পিট। তাহলে পিট পিট তাহিরার বিশেষণ না, কার বিশেষণ? তাকানোটার, ক্রিয়া বিশেষণ। ছেলেটি হন হন করে হাঁটে। ছেলেটি হন হন করে হাঁটে। তাহলে কেমন ছেলেটা? হন হন ছেলেটা না, ছেলেটা হন হন না ভাই, ছেলেটার কি হাঁটাটা হন হন, ছেলেটার হাঁটাটা হন হন। তাহলে এর নাম ক্রিয়া বিশেষণ। ট্রেন দ্রুত চলে, ট্রেন দ্রুত চলে। তাহলে কেমন ট্রেন? দ্রুত ট্রেন না ভাই, ট্রেন কখনো দ্রুত হয় না। ট্রেন শক্ত হয়, তাই না? তারপরে লম্বা হয়, হ্যাঁ, শক্তিশালী হয়। কিন্তু ট্রেন কখনো দ্রুত হবে না। দ্রুত কি ট্রেনের কি চলা, চলা। তাহলে দ্রুতটা ট্রেনকে মডিফাই করেনি, কাকে মডিফাই করেছে? চলাটাকে। তাহলে ওরে অবনী ইহুনা গাধি, আমি যাচ্ছি তো গাধি, থাম। তুই প্রশ্ন করবি তারপরে উত্তর দিব আমি, তুই প্রশ্ন না করলে উত্তর দিব না। পড়াইতে তো দিবি, তাহলে কেমনে হবে? তাহলে ক্রিয়া বিশেষণ কি বিশেষণ? অর্থাৎ বিশেষণটা বিশেষ্যকে বিশেষিত করতে পারে, সর্বনামকে করতে পারে, কি ক্রিয়াকে করতে পারে। হ্যাঁ, এই যে তাহির আক্তারকে পেয়েছেন। হ্যাঁ জি স্যার আছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এখন দেখেন, আল্লাহ মহান, আবার মনোযোগ দেন, আল্লাহ মহান। তাহলে মহান হচ্ছে বিশেষণ, মহান কি বিশেষণ। কার বিশেষণ? আল্লাহ। তাহলে মহান বিশেষণ, কিন্তু আল্লাহ কেমন মহান?
মোটামুটি মহান, না হালকা মহান, না অতি মহান, নাকি খুব মহান? তাহলে আল্লাহ খুব মহান। তাহলে খুব আবার বিশেষিত করেছে বা বিশেষায়িত করেছে কাকে? আল্লাহকে। কেমন আল্লাহ? খুব আল্লাহ না, কেমন মহান? খুব মহান। তাহলে খুবটা কিন্তু আল্লাহকে বিশেষিত করে থাকে মহানকে। এই মহান নিজেই ছিল বিশেষণ, মহান নিজে কি ছিল? বিশেষণ। তাহলে এর নাম, এই খুবের নাম হচ্ছে বিশেষণের বিশেষণ। এই মহানটা নিজেই বিশেষণ, কারণ আল্লাহর বিশেষণ মহান, আর মহানের আবার বিশেষণ কি? খুব। তাহলে খুবকে বলা হবে বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। ওই যে মেয়েটি যে ঝাল, আমি লিখলাম মেয়েটি মিষ্টি, আমার ছাত্ররা লিখছে মেয়েটি ঝাল। আচ্ছা বুঝলাম মেয়েটি ঝাল, তো ঝাল হলো মেয়েটির বিশেষণ। ঝাল নিজেই কিন্তু কি? বিশেষণ। মেয়েটার গুণ কেমন? ঝাল। মেয়েটা খুব ঝাল, অতি ঝাল। তাহলে এই খুবটা ঝালকে মডিফাই করেছে, মানে বিশেষণকে মডিফাই করেছে। এর নাম বিশেষণের বিশেষণ, বা কোনো বই লেখা আছে বিশেষণীয় বিশেষণ। বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ। জি, জুয়েল যে গপ গপ করে খায়, কেমন গপ গপ করে খায়? জুয়েল অতি গপ গপ করে খায়। জুয়েল অতি গপ। ট্রেন যে দ্রুত চলে, কেমন দ্রুত চলে? ট্রেন খুব দ্রুত চলে, বা ট্রেন অতি দ্রুত চলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে বিশেষণকে আবার যদি বিশেষিত করে তাহলে তার নাম বিশেষণের বিশেষণ। মেয়েটি কালো, তাহলে কালোটা হলো মেয়েটির বিশেষণ। কেমন কালো? খুব কালো, অতি কালো, হালকা কালো, মোটামুটি কালো। মেয়েটি ফর্সা, কেমন ফর্সা? ফর্সা নিজে বিশেষণ। কেমন ফর্সা? আবার অতি ফর্সা, খুব ফর্সা, বিশেষণের বিশেষণ। লোকটি পাষাণ, তাহলে পাষাণ হলো বিশেষণ। কেমন পাষাণ? খুব পাষাণ, বিশেষণের বিশেষণ। জি, তাহলে আমরা দেখলাম যে বিশেষণ কাকে, বিশেষণটা নির্ভর করে যে বিশেষণ কাকে বিশেষিত করেছে। বিশেষণ সাজ্জাদ ইবনে সাইদ স্যার, আপনাকে আমরা খুব ভালোবাসি। হ্যাঁ সাইদ, তোমাদেরকে আমরা ভালোবাসি, অনেক স্নেহ করি, অনেক মনে করি, মিস করি। হ্যাঁ, ভালো থেকো তোমরা সবাই। তো আমরা বলছি বিশেষণটার সঙ্গে নির্ভর করে বিশেষণটা কাকে বিশেষিত করেছে। তাহলে ভালো করে শুনে নেবার, বিশেষণটা কার বিশেষণ? বিশেষ্যের, তাহলে বিশেষ্যের বিশেষণ। সর্বনামের দৈর্ঘ্য, তাহলে সর্বনাম বিশেষণ। ক্রিয়ার দৈর্ঘ্য, তাহলে ক্রিয়া বিশেষণ। বিশেষণের বিশেষ, কোন একটা বিশেষণের দৈর্ঘ্য, তাহলে বিশেষণের বিশেষণ। জি, এখন লেখেন বিশেষণ প্রধানত দুই প্রকার। বিশেষণ প্রধানত দুই প্রকার, একটি হলো নাম বিশেষণ আর একটি হলো ভাব বিশেষণ। সেটা সিস্টেমেটিক ওটা লিখবেন যে বিশেষণ প্রধানত দুই প্রকার। বিশেষণ প্রধানত দুই প্রকার, নাম বিশেষণ এবং কি ভাব বিশেষণ। নাম বিশেষণ দুই প্রকার, একটি হলো বিশেষ্যের বিশেষণ আর একটি হলো সর্বনাম বিশেষণ। তাহলে পরীক্ষায় বলতে পারে নিচের কোনটি নাম বিশেষণ, নিচের কোনটি নাম বিশেষণ। তাহলে বিশেষ্যের বিশেষণ আর সর্বনাম বিশেষণ দুটি মিলেই নাম বিশেষণ। নিচের কোনটি নাম বিশেষণ, তাহলে উত্তর বিশেষ্যের বিশেষণ হতে পারে, সর্বনামের বিশেষণ হতে পারে। বিশেষ্যের বিশেষণ নাম বিশেষণ, সর্বনামের বিশেষণ কি নাম বিশেষণ। আর ভাব বিশেষণ চার প্রকার। ভাব বিশেষণ কি চার প্রকার লেখেন। একটি হইল ক্রিয়া বিশেষণ। কি বিশেষণ? ক্রিয়া বিশেষণ। একটি হলো বিশেষণের বিশেষণ, একটি হলো অব্যয় বিশেষণ, আর একটি হলো বাক্য বিশেষণ। আচ্ছা, আমি একজনকে বস্তুবাচকের একটা উদাহরণ দিতে বলেছিলাম, সে কি দিয়েছে? বাবা আমি তো খুঁজে পেলাম না। একজন শিক্ষার্থী, মনে হয় খোরশেদ আলমী, কি নাম আমি মনে পড়ছে না, খোরশেদ আলমী, তোমাকে বস্তুবাচকের একটা উদাহরণ দিতে বলেছিলাম, তুমি দাওনি যে? তাড়াতাড়ি দাও, আমি ব্যাখ্যা করবো তো। হ্যাঁ, ফৌজু ইয়াসমিন, ধন্যবাদ তোমাকে, শুভকামনা।
তাহলে বিশেষণ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। বিশেষণ প্রধানত দুই প্রকার, নাম বিশেষণ আর ভাব বিশেষণ। নাম বিশেষণ কয় প্রকার? দুই প্রকার। কি কি? বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ। ভাব বিশেষণ কয় প্রকার? চার প্রকার। ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয় বিশেষণ, বাক্য বিশেষণ। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা বিশেষ্যের বিশেষণ কমপ্লিট, ক্লিয়ার। সর্বনামের বিশেষণ ক্লিয়ার, ক্রিয়া বিশেষণ কি ক্লিয়ার, বিশেষণের বিশেষণ ক্লিয়ার। ঠিক তো? আপনারা চারটা বিশেষণ মোটামুটি বুঝে গেছেন। বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। জি, তাহলে আমাদের বাকি আছে কি? অব্যয় বিশেষণ আর বাক্য বিশেষণ। অব্যয় বিশেষণ এবং বাক্য বিশেষণ। দেখেন অব্যয় বিশেষণ লেখেন এবারে। অব্যয় বিশেষণ, অব্যয় বিশেষণ যে বিশেষণ অব্যয় পদের দোষগুণ বোঝায়। যে বিশেষণ অব্যয় পদের, কোন পদের? অব্যয় পদের দোষগুণ বোঝায়। যে বিশেষণ অব্যয় পদের দোষগুণ বোঝায় তাকে অব্যয় বিশেষণ বলে। যে বিশেষণ অব্যয় পদের দোষগুণ বোঝায় তাকে অব্যয়ের বিশেষণ বলে। এখানে একটা মজার বিষয় যে অব্যয়ের বিশেষণ বাংলা ব্যাকরণে কি? স্রেফ একটা, স্রেফ একটা। কি? এইটা ধিক তারে, শতধিক নির্লজ্জ যেজন। আপনি যত ব্যাকরণ আপনার আছে সমস্ত ব্যাকরণ খুঁজবেন, অব্যয়ের বিশেষণ স্রেফ একটাই। ধিক তারে, শতধিক নির্লজ্জ যেজন। সকল বিশেষণ যদি আমার একটা করে উদাহরণ হতো তাহলে কি মজা হতো বলেন, তাই না? কেন যে সবাই অব্যয় বিশেষণের মতো হয় না? একটা ক্রিয়া বিশেষণ, একটা বিশেষের বিশেষণ, একটা ভালো হতো। সর্বনাম বিশেষণ একটা, ওইগুলো কিন্তু লাখ লাখ না কোটি কোটি বানানো যাবে, কিন্তু অব্যয় বিশেষণ স্রেফ একটা। এই বাক্যে বিশেষণ কোনটি? শতধিক, শতধিক। এই বাক্য বিশেষণ কোনটি? শতধিক। শতধিক কার বিশেষণ? ধিকের বিশেষণ। ধিক একটা অব্যয়, ধিক একটা কি? ধিক একটা অব্যয়। ধিক কত ধিক? শতধিক। এটা হলো বিশেষণ। ধিক একটা অব্যয়, ধিক একটি অব্যয়, আর ধিক কত ধিক? শতধিক। এখন দেখেন বাংলা ভাষার অব্যয় কি তাহলে একটাই? ধিক। বাংলা ভাষায় একটা অব্যয়, কিন্তু অব্যয় আছে শত শত। এবং একটা অব্যয়, সুতরাং একটা অব্যয়, কিন্তু একটা অব্যয়, আহ একটা অব্যয়, বাহ একটা অব্যয়, সি একটা অব্যয়। অব্যয় শত শত, কিন্তু আর কোনো অব্যয়কে বিশেষিত করা হয়নি। আর কোনো অব্যয়কে বিশেষিত করা কি হয়নি বা যায়নি। ভবিষ্যতে হতেও পারে, তো যখন হবে তখন দেখা যাবে। বুঝতে পারলেন? 2022 সালে যখন অনন্ত জুয়েল সিনেমা বানাবে, তখন অনন্ত জুয়েলের সিনেমার ডায়লগ থাকবে, ছি শত ছি তোমাদের, ছি শত ছি তোমাদের। কিংবা থাকবে, আহ শত আহ আমায়, আহ শত আহ আমায়। তখন কিন্তু অব্যয় বিশেষণ বাড়বে। তো অনন্ত জুয়েল যতদিন সিনেমা না বানাচ্ছে ততদিন অব্যয় বিশেষণ আপাতত একটাই, যে ধিক তারে, শতধিক নির্লজ্জ যে। এবার লেখেন বাক্যের বিশেষণ। শেষ বিশেষণটির নাম কি? শেষ বিশেষণটির নাম হচ্ছে বাক্যের বিশেষণ। খাদিজা বেগম সাদিয়া। সব শিক্ষক জুয়েলের মতো হলে জুয়েলকে কি খুঁজতেন? খাদিজা বেগম সাদিয়া বলেন, সব শিক্ষক যদি জুয়েল কিবরিয়ার মতো হতো তাহলে আপনাদের সারা বাংলাদেশ থেকে কি জুয়েল কিবরিয়াকে খুঁজতেন? তাহলে তো এলাকার যে শিক্ষক তাদের কাছে পড়ে দিতেন। সবাই একই রকম না, এই জন্য তো জুয়েল কিবরিয়াকে আপনি খুঁজবেন, তাই না? জি। আচ্ছা, বাক্যের বিশেষণ লেখেন। বাক্যের বিশেষণ। আচ্ছা, সংজ্ঞাটা করে দিই, আগে দেখে নেন। ছেলেটি নদীতে পড়ে গেল। ছেলেটি
নদীতে কি পড়ে গেল। এই বাক্যে বিশেষণ কোনটি বলেন তো? শিক্ষার্থী বন্ধুরা বলেন, ছেলেটি নদীতে পড়ে গেল, এই বাক্যে বিশেষণ কোনটি? বিশেষণ পদ, ছেলেটি নদীতে পড়ে গেল, এই বাক্যে বিশেষণ পদ কোনটি? আচ্ছা, আছে না, কোনো বিশেষণ পদ নাই, এই বাক্যে কোনো বিশেষণ পদ নাই। একটা সময় রাখবেন, বিশেষণ বাক্যের কিন্তু অপরিহার্য কিছু না। পরে বিশেষণ, তাহলে ক্রিয়া কোনটা? ক্রিয়া কোনটা? এ বাক্যে বিশেষণ নাই। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনুন, নদী বিশেষণ, সাহেব নদী বিশেষণ, কার বিশেষণ? নদী কার গুণ? আচ্ছা, একজন লিখছে পরে, হ্যাঁ হয় নদী, নাহলে পরে, নাহলে গেল, নাহলে ছেলেটি, একটা না একটা তো হবে, তাই না? হ্যাঁ, বিশেষণ কোনটা হয়? পরে, আর নাহলে গেল, আর নাহলে নদী, নাহলে ছেলেটা, যেখানে একটা হবে না, একটা বিশেষণ নাই। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষণ বাক্যের একেবারেই কি গৌণ একটি উপাদান, বিশেষণ বাক্যের অপরিহার্য কোন উপাদান না। বাক্যে বিশেষণ থাকতে হবে তার কোনো মানে নাই। আমি ভাত খাই, তাহলে বিশেষণ কোনটি? হয় আমি, না হলে ভাত, না হলে খাই। না, নদী হ্যাঁ অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না। বলেন, আমি ভাত খাই, বিশেষণ কোনটা? আমি। স্যার আপনি যদি না হন তাহলে ভাত, আর ভাত যদি না হন তাহলে তো খাইতে হবেই। বাবা বাজারে যায়, তাহলে বিশেষণ কোনটি? হয় বাবা, আর বাবা যদি না হয় তাহলে বাজার, বাজার যদি না হয় তাহলে তো যাই হবে। না রে ভাই, বিশেষণ কি? বিশেষণ কোনোভাবেই বাক্যের অপরিহার্য নয়। বিশেষণ একটা অর্নামেন্ট, অলংকার, থাকতেও পারে নাও পারে। অলংকার আপনি পড়তেও পারেন না, অলংকার পড়া লাগবে তার কোনো মানে আছে? কোনো মেয়ে যদি অলংকার না পড়ে তাহলে কি কোনো সমস্যা? না, নাও পড়তে পারে, আবার কেউ অনেক অলংকার পড়তে পারে, এখানে কোনো, কিন্তু বাক্যের অপরিহার্য উপাদান একটা আছে, আপনাকে জানতে হবে। পরীক্ষা প্রশ্ন বিসিএস বা অ্যাডমিশনে বাক্যের অপরিহার্য পদ কোনটি? বাক্যের সবচেয়ে অপরিহার্য পদের নাম কি? ক্রিয়াপদ, ক্রিয়া। বাক্যের অপরিহার্য পদ কি? ক্রিয়া। জি, তাহলে এখানে একটা ক্রিয়া আছে, পড়ে গেল, একটা ক্রিয়া। বাংলা ভাষায় এমন কোন বাক্য নাই যেখানে সাধারণত দু একটা এক্সেপশন থাকতে পারে, কিন্তু ক্রিয়া সাধারণত থাকবে। বাক্যের অপরিহার্য পদ কি? ক্রিয়া। এই বাক্যে একটা ক্রিয়া আছে, মনোযোগ দেন, মনোযোগ বাড়ান। পড়ে গেল একটা ক্রিয়া, পড়ে গেল কে? ছেলেটা। কোথায় পড়ে গেল? নদীতে। আচ্ছা, কেন পড়ে গেল জানেন আপনি? কেন পড়ে গেল জানেন না? কেন জানেন না? কারণ দেওয়া নেই। কেন পড়ে গেল? কারণটা কি বাক্য দিতে বাধ্য? না, বাক্য কোনো কিছু দিতে বাধ্য না। বাক্য কোনো কিছু দিতে বাধ্য না, শুধু একটা জিনিস দিতে বাধ্য, কি? ক্রিয়া। আর বাদ বাকি কোনো কিছু দিতে বাধ্য না, চাইলে দিতেও পারে, দ্যাট ইজ বাক্যের খুশখুশ। নদীতে পড়ে গেল বলে, কিন্তু বাক্যটা বলতে পারত এমন যে পা পিছলে গিয়েছিল বলে ছেলেটা নদীতে পড়ে গেল, বলতে পারতো পা পিছলে গিয়েছিল বলে ছেলেটি নদীতে পড়ে গেল, করিম ধাক্কা দিয়েছিল বলে ছেলেটি নদীতে পড়ে গেল, সকিনার কাছে ছ্যাঁকা খেয়েছে বলে ছেলেটি নদীতে পড়ে গেল, মাথা ঘুরে গিয়েছে বলে ছেলেটি নদীতে পড়ে গেল। বুঝতে পারলেন? এখন ছেলেটা কিন্তু কারণটা বলে, বললে বলতে পারতো, এগুলো কারণ। এই কারণগুলি মাঝে মাঝে বিশেষণ হবে, এই কারণগুলি মাঝে মাঝে, সব সময় না, এই কারণগুলি মাঝে মাঝে বিশেষণ হবে। কেমন বিশেষণ হবে? আচ্ছা, এতক্ষণ যেগুলো বললাম যে পা পিছলে গিয়েছিল বলে ছেলেটি নদীতে পড়ে গেল, মাথা ঘুরে গিয়েছিল বলে ছেলেটি নদীতে পড়ে গেল, করিম ধাক্কা দিয়েছিল ছেলেটি, এগুলো একটা পড়ে যাওয়ার কারণ, কিন্তু এগুলো বিশেষণ না। বিশেষণ হবে যদি এক পদে বলা হয়। কয় পদে? এক পদে, এক পদে। কেমন করে বলতে হবে এক পদে? বলতে হবে দুর্ঘটনাক্রমে ছেলেটি নদীতে পড়ে গেল, দুর্ঘটনা, অসুস্থতা বশত ছেলেটি নদীতে পড়ে গেল, দৈবক্রমে ছেলেটি নদীতে পড়ে গেল, হঠাৎ ছেলেটি নদীতে পড়ে গেল, দৈবাৎ ছেলেটি হঠাৎ পড়ে গেল। কেন? কারণটা বললে বিশেষণ হবে কিনা নির্ভর করে কারণটা এক পদে বলতে হবে। কয় পদে? এক পদে। লিখে নেন, সংজ্ঞাটা লিখে নেন, সংজ্ঞাটা ভুলে যাবেন না। লেখেন, ক্রিয়া সংগঠনের কারণটি যদি ক্রিয়া সংগঠনের কারণটি যদি বাক্যের
শুরুতে এক পদে বর্ণিত হয় তাকে বাক্যের বিশেষণ বলে। ক্রিয়া সংঘটনের কারণটি যদি ক্রিয়া সংঘটনের কারণটি যদি বাক্যের শুরুতে এক পদে বর্ণিত হয়। এখন তাহলে বাক্য থাকলে কি সেখানে ক্রিয়া বিশেষণ বাক্যের বিশেষণ থাকবে না? বিশেষণই যেখানে অপরিহার্য না, বাক্যের বিশেষণ আরো অপরিহার্য না, কিন্তু থাকতেও পারে। থাকলে আছে কিনা সেটাই তো আপনি দেখবেন। আপনি তো ওটা দেখবেন আছে কিনা। আপনার এটি প্রশ্ন করা হবে যে নিচে কোন বাক্যে কি বাক্যের বিশেষণ আছে। আরেকটু ধরুন দিয়ে শেষ করবো। তার সাথে আমার দেখা হলো, তার সাথে আমার দেখা হলো। জি, তার সাথে আমার দেখা হলো, কেন দেখা হলো সেটাকে বাক্য বলেছে? আমি কি বলেছি? না, বলিনি, কারণ আমি বলতে বাধ্য না, বাক্য বলতে বাধ্য না। কিন্তু চাইলে বাক্যটা বলতে পারে, দেখা কেন হয়েছে কারণটা বলতে পারে, নাও পারে। বলেনি তাহলে বাক্যের বিশেষণ নাই। কিন্তু বাক্য যদি বলে নাই, এখন যদি বাক্য বলে যে বাস নষ্ট হয়ে গিয়েছিল বলে তার সাথে আমার দেখা হয়েছে, বাস এক জায়গায় থেমেছিল বলে তার সাথে আমার দেখা হয়েছে, বাজারে গিয়েছিলাম বলে তার সাথে আমার দেখা হয়েছে, সেগুলি কারণ হবে, কিন্তু বিশেষণ হবে না। কারণ হলে বিশেষণ হবে না। কারণকে হতে হবে কয় পদে? একটা পদে। পত্রে বড় ছোট মাঝারি হতে হবে। তাহলে বলতে হবে সৌভাগ্যক্রমে তার সাথে আমার দেখা হলো। দুর্ভাগ্যক্রমেও হতে পারে, দুর্ভাগ্যক্রমে তার সাথে, আকস্মিক ভাবে তার সাথে আমার দেখা। বুঝতে পারলেন? দেখেন আরেকটু উদাহরণ দিয়ে শেষ বলছে যে আগামীকাল কলেজ বন্ধ, আগামীকাল কলেজ বন্ধ। তাহলে কলেজ বন্ধ কেন বন্ধ বলেছে আপনাকে? না, বলতে পারে সরস্বতী পূজা উপলক্ষে, বলতে পারে মাঘী পূর্ণিমা উপলক্ষে, বলতে পারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। তাহলে এটা কারণ, কেন কলেজ বন্ধ? এই কারণে। এগুলো সব কারণ, বিশেষণ না। কখন বিশেষণ? অনিবার্য কারণবশত, অনিবার্য কারণবশত। তাহলে এটা কারণ, কি কারণ? অনিবার্য কারণ। এটা একটা পদে বিশেষ, বাক্যের বিশেষ। থ্যাংক ইউ। আমাকে আজকে আর করবো না, আজকে আমাদের পদ প্রকরণ যেহেতু শেষ করতে পারবো না, কাজে চাপাচাপি করবো না। জি, বাক্যে বুঝতে ঝামেলা হয় না, ঝামেলা হবে না। জি, এখন যেটি করবো, আপনাদের পরীক্ষা আছে কিন্তু কয়টায়? জাস্ট 6টায়। আপনাদের 6টায় কি পরীক্ষার প্রশ্নটা আমি দিয়ে দিব গ্রুপে, আপনারা পরীক্ষা দিবেন বানান শুদ্ধির উপরে। কিসের উপরে? বানান শুদ্ধি। আগামীকাল রাতে সাহিত্যের ক্লাস নেব শিক্ষার্থী বন্ধুরা। আগামীকাল রাত 9টায় 9:15 কিসের ক্লাস নেব? সাহিত্যের। কিন্তু শেষে কিন্তু পরীক্ষা হবে একটা, কিসের? সাহিত্যের পরীক্ষা না, বাক্য শুদ্ধির। তাহলে আজকে 6টায় পরীক্ষা হবে বানান শুদ্ধির। আগামীকাল রাত 9:15 ক্লাস নিব সাহিত্যের, একটা পুরো একটা মিলে একটা ক্লাস, একটা ব্রিফ মূলক একটা ক্লাস নিব সাহিত্যের। কিন্তু 11টায় গিয়ে পরীক্ষা হবে কি বাক্য শুদ্ধি, যেটা শেষ করেছি। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, দেখা হবে আগামীকাল রাত্রে। আল্লাহ হাফেজ।